মধ্যে দেশে সিনোফার্মের টিকা উৎপাদন চীনের সঙ্গে চুক্তি সই। মাসে উৎপাদন হবে 4 কোটি ডোজ। করোনায় মৃত্যু আরও 174 জনের। এবং আটা ময়দা সুজি দিয়ে নকল ওষুধ বানাতেন এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো সারা দেশে। চক্রের 8 সদস্য গ্রেফতার। ভোরের সময় আরও থাকছে। ভোরের সময় সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। করোনা টিকা প্রসঙ্গ। 3 মাসের মধ্যে দেশে উৎপাদন হতে যাচ্ছে সিনোফার্মের টিকা। মাসে উৎপাদন হবে 4 কোটি ডোজ। গতকাল বিকেলে রাজধানীতে সই হয় বাংলাদেশ ও চীনের সমঝোতা চুক্তি। তবে এখনও নির্ধারণ হয়নি দেশে উৎপাদিত সিনোফার্মের টিকার দাম। আলোচনার মাধ্যমে তা ঠিক হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আশা, আমদানির তুলনায় কম দামে পাওয়া যাবে দেশে উৎপাদিত টিকা। কয়েক মাস ধরে আলোচনায় থাকার পর অবশেষে সই হলো বাংলাদেশ চীন সমঝোতা চুক্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়, চীনা কোম্পানি সিনোফার্ম আর দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ফলে সুগম হলো দেশেই কোভিড টিকা উৎপাদনের পথ। চুক্তির আওতায় দেশে টিকার কাঁচামাল সরবরাহ করবে সিনোফার্ম, টিকা প্রস্তুত হবে ইনসেপ্টায়, যা কিনবে সরকার। এখনও দাম ঠিক না হলেও স্বাস্থ্যমন্ত্রীর আশা সাশ্রয়ী হবে আমদানি টিকার তুলনায়। লক্ষ্য 3 মাসের মধ্যে উৎপাদন শুরুর। সক্ষমতা আছে প্রতি মাসে 4 কোটি ডোজ তৈরির। সিনোফার্ম বাল্কে দিবে এবং ইনসেপ্টার ফিনিশ করবে। যদি 10 ডোজের প্রতি ভাইল হয় তাহলে তারা প্রায় 4 কোটি ডোজ পার মান্থ বানাতে পারবে। ওনারা বলেছেন মাস 3 মধ্যে করতে পারবেন। যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু আমরা তাদেরকে অর্ডার দিব, তারা বানিয়ে দিবে। যখন এটা তৈরি হবে সবকিছু বিবেচনা করে একটা দাম আমরা নেগোশিয়েট করে ঠিক করে নিব। অবশ্যই আমরা মনে করি বাইরে থেকে আনার থেকে অবশ্যই এটা কম দাম পড়বে এবং তাড়াতাড়ি পাবো। কোভিড টিকার যৌথ উৎপাদন চুক্তি বাংলাদেশ চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যোগ করলো নতুন মাত্রা। মহামারী মোকাবেলায় সব রকম ভাবেই বাংলাদেশের পাশে থাকার কথা আবারও শোনালো চীন। কোভিড টিকা সহযোগিতার ক্ষেত্রে চীন বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার। আমরা বিশ্বাস করি মহামারীর বিরুদ্ধে আমাদের সহযোগিতা আরও শক্তিশালী হবে। আমরা বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল দেশকে টিকা উৎপাদন সক্ষমতা বাড়াতে সহযোগিতা অব্যাহত রাখতে চাই। চলতি মাসে চীন থেকে আসছে সিনোফার্মের আরও 50 লাখ টিকা। এছাড়া সরকারিভাবেও দেশে টিকা তৈরিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রীদের আশা, আগামীতে টিকা রফতানিতেও সক্ষম হবে বাংলাদেশ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও SMS না আসায় টিকা পাচ্ছেন না অনেকেই। ফিরে যেতে হচ্ছে বলে বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে টিকা প্রত্যাশীদের ক্ষোভ আর উত্তেজনা। তবে কর্তৃপক্ষের আশ্বাস, দ্বিতীয় ডোজ নিয়ে হবে না কোনো সংকট। পর্যায়ক্রমে সবার কাছে যাবে SMS। সোমবার সকাল থেকেই রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। প্রথম ডোজ দেওয়া হচ্ছে কেবল সিনোফার্মের, আর দ্বিতীয় ডোজ মিলছে সিনোফার্ম, মডার্না আর অ্যাস্ট্রাজেনেকার। ভালো লাগতেছে অবশ্যই যে আমি পুরো ডোজ শেষ করতে পারছি। আমি 2টা ডোজ নিতে পারছি। প্রতিরোধ ক্ষমতা আমার যেটুক ছিল আরো বাড়ছে। তবে দ্বিতীয় ডোজ প্রয়োগের ক্ষেত্রেও সামনে এসেছে অব্যবস্থাপনার চিত্র। অনেকের অভিযোগ, নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও আসেনি SMS। কেন্দ্রে এসেও টিকা না পেয়ে ফিরতে হয় অনেককেই। এতে কোনো কেন্দ্রে তৈরি হয় বিশৃঙ্খলা। 16/2021 রেখে আসা দেওয়া যেত। বলে যে আপনি মেসেজ পেয়েছেন, আমি কোনো মেসেজ পাইনি, তাহলে পরে আসেন, মেসেজ পেলে আসেন। যখন এইখানে রিসিভ জমা দিছি তখন বলছে যে আপনার মেসেজ আসবে। আমার যে মেসেজ আসবে, কবে মেসেজ আসবে তার কোনো ঠিকানা নাই। কেন জানে এটা ওনারাই ভালো জানে। বলছে যে মডার্না টিকা আমাদের হসপিটালে আসে নাই। এখানে আসলে অযথা 3-4 ঘন্টা আমাদের সময় নষ্ট হইলো। এটা তো বারবার যদি আমরা SMS না যাবো আবার কালকে আসতে হবে, পরশু দিন আসতে হবে। তো আমাদের তো এটা হ্যারাসমেন্ট করে এটা। এত দূর থেকে আসছি, এতে জাম, যেটা গরমের মধ্যে আসছি, তেলে হরানি না। দেশে আসা মডার্নার 55 লাখ টিকার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে 24,58,000 মানুষকে। সবার দ্বিতীয় ডোজ নিশ্চিতে আপাতত বন্ধ রয়েছে মডার্নার প্রথম ডোজ প্রয়োগ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আবারও পুরোদমে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। মডার্নার দ্বিতীয় ডোজ ও সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হচ্ছে কেন্দ্রগুলোতে। ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।
টিকা সংকটে চট্টগ্রামের নির্ধারিত দিনে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু না হলেও সোমবার থেকে পুরোদমে শুরু হয় কার্যক্রম। এদিন সকাল থেকেই নগরীর জেনারেল হাসপাতালের সামনে ভিড় করেন টিকা প্রত্যাশীরা। তবে ছিল না সামাজিক দূরত্ব মানার বালাই। আমরা সকাল 6:30 থেকে এখানেতে লাইনে, কিন্তু বাইরে অনেক ঢুকতে যাচ্ছে, বিশৃঙ্খলা অবস্থা। মডার্না টিকা যদি 2 ডোজ দ্বিতীয় ডোজ যদি পাই যায়, আমরা সামনে আমরা বিদেশ যাত্রী বুঝছেন, যদি দিয়ে দেয় তো আমাদেরকে ভালো হবে। তো লাইন ধরতে হবে, লাইনের আগে অনেক লোক ঢুকে যাচ্ছে, ডাক্তার অমুক সমুক পরিচয় দিয়ে, তো আমাদের অনেক কষ্ট। গত শনিবার মডার্না ও সিনোফার্মের 3,35,280 ডোজ টিকা এসে পৌঁছায়। এর মধ্যে সিনোফার্মের 1,99,200 ডোজ এবং মডার্নার 1,36,080 ডোজ টিকা আসে। যারা মডার্নার প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদেরই এই কোম্পানির দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এছাড়া সিনোফার্মের প্রথম ডোজও দেওয়া হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর টিকা পেয়ে স্বস্তি জানান সাধারণ মানুষ। কালকে মেসেজ পেয়েছি টিকা নেওয়ার, এখন আসছে, টিকা দিতে পেরেছি, আমরা স্যাটিসফাই। মাত্র ভালোই লাগছে, খারাপ লাগছে, ভালোই লাগছে। সুন্দর মতো টিকা দিতে পারছি, কোনো সমস্যা নেই। আমি সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছি। খুদে বার্তা পাওয়া ছাড়া কাউকে কেন্দ্রে না আসার অনুরোধ করেছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট। আমরা তো বারবার বলছি যে আপনারা টেক্সট ছাড়া মেসেজ ছাড়া কেউ আসবেন না, কিন্তু মানুষজন আমাদের এটা মানছে না। তারা হয়তো ভাবছে যে টিকা শেষ হয়ে যাবে, অতি দ্রুত টিকা নিয়ে নিতে হবে। আসলে কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়া, টিকাদান কিন্তু চলমান প্রক্রিয়া, অনেকদিন ধরে চলবে, এটা কিন্তু শেষ হওয়ার সুযোগ নেই। জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল ছাড়াও সিটি কর্পোরেশনের 9টি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে কমতে শুরু করেছে করোনায় শনাক্ত ও মৃত্যুহার। হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেন সংকট নিয়ে হাহাকার কিছুটা কমলেও আইসিইউ পেতে এখনও দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে। আক্রান্তদের বেশিরভাগই শ্বাসকষ্টের তীব্রতায় ভুগছেন। করোনায় একদিনে মারা গেছেন 174 জন, সর্বোচ্চ ঢাকায় প্রাণ গেছে 70 জনের। এক এক করে ফাঁকা হচ্ছে শয্যা, কোভিড থেকে সুস্থ হয়ে ফিরছেন বাড়িতে। কিছুদিন আগেও এসব শয্যা রোগীতে পূর্ণ ছিল। এক একটি শয্যা এক একজনের মৃত্যু যন্ত্রণার সাক্ষী। কোভিড যুদ্ধে হার না মানার অদম্য লড়াইয়ের গল্প এখানে। গত 2 মাস ধরে হাসপাতালগুলোতে যে ঝড় বয়ে গেছে তা এখন অনেকটাই শান্ত হয়ে আসছে। তবে আইসিইউতে রোগীর চাপ এখনো কমেনি। সর্বাধিক মৃত্যু ঢাকা বিভাগে 70 জন। পরিস্থিতি এখন মোটামুটি ভালো, রোগীর সংখ্যা এখন কম দেখা যাচ্ছে। আল্লাহ রহম করেছে, করোনা কমছে, আশা করি আরো ভালো হবে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে 37 জন। তাদের মধ্যে 8 জন করে চট্টগ্রাম ও কুমিল্লায় এবং 5 জন ব্রাহ্মণবাড়িয়ায়। তবে রোগীর চাপ কমেছে চট্টগ্রাম মেডিকেলে। খুলনা বিভাগে করোনায় মারা গেছেন 19 জন। তাদের মধ্যে 6 জন খুলনার ও 5 জন কুষ্টিয়ার। তবে কমেছে সংক্রমণের হার। 24 ঘন্টায় করোনায় রাজশাহী বিভাগে 17 জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু নাটোরে 6 জন। রাজশাহী মেডিকেলে বেশি আসছেন গ্রামের রোগী। পরিস্থিতি 2 দিন যাবৎ খুবই ভালো, মানে রোগী কম আসতেছে। যে ওয়ার্ডে আছি 25 নম্বর ওয়ার্ডে, ওই ওয়ার্ডে 40 জন মতো একসঙ্গে রিলিজ হয়েছে। ময়মনসিংহ বিভাগে করোনায় মারা গেছেন 11 জন। তাদের মধ্যে 8 জনই ময়মনসিংহ জেলার। রোগীর চাপ কমতে শুরু করেছে ময়মনসিংহ মেডিকেলে। আইসিইউ পায় না, যদি আইসিইউ পাইতো ওই লোকটা হয়তো বা মারা যেত না। মেডিকেলে আপনার করোনা রোগীটা কম আসছে আগের থেকে। এছাড়া 24 ঘন্টায় বরিশাল ও রংপুর বিভাগে 7 জন করে এবং সিলেট বিভাগে 6 জন মারা গেছেন করোনায়। আহসানুল করিম, সময় সংবাদ। রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে না। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 2 শতাধিক। দিনের পর দিন চিরুনি অভিযান কিংবা সচেতনতামূলক কার্যক্রম কোনো কিছুতেই এডিস নির্মূলে কাঙ্ক্ষিত অগ্রগতি না হয় হতাশ মাঠ পর্যায়ের কর্মীরা। রাজধানী জুড়ে চলমান এডিস বিরোধী চিরুনি অভিযানের এখন এমনই হাল। অনুতপ্ত হওয়া তো দূরের কথা, নিজ বাড়িতেই এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র মিললেও জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। আলিশান বহুতল ভবনের কার পার্কিং জোনে পড়ে থাকা অব্যবহৃত কমোড। বৃষ্টির পানি জমে সেখানে জন্মেছে এডিসের অসংখ্য লার্ভা। শুধুই কি লার্ভা, দেখা মিলল পরিপূর্ণ এডিসেরও। এসবের ছবি নেয়াতেই ভবনের ফ্ল্যাট মালিকদের এমন ক্ষোভ। ওটা ঢাকা অবস্থায় আছে বিধায় আমরা এটা খেয়াল করতে পারিনি। আজকে আপনারা এসে ওপেন করেছেন বিধায়টা দেখা গেছে। চলমান এডিস বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সোমবারও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় 2 সিটি কর্পোরেশন। এতে উঠে আসে নানা অনিয়ম আর উদাসীনতার চিত্র। সরকার তো বারবার টিভিতে অ্যাড দেয় যেন জমানো পানি 3 দিনের বেশি রাখা নিষেধ। যার নিজস্ব এলাকায় যদি আমরা একটু নজরদারি রাখি তাইলে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। দিনের পর দিন প্রচারণা চালানোর পরও নাগরিকদের অসহযোগিতা ও অসচেতনতায় হতাশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এটা শুধু সরকার অথবা ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এগুলিকে নির্মূল করা সম্ভব নয় যদি না অধিকতর সচেতন না হয়।
করোনা সংকটের মাঝেই মরার উপর খাড়ার ঘা হিসেবে সামনে আসা ডেঙ্গুতে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সবার সম্মিলিত সহযোগিতার আশাবাদ নগর কর্তৃপক্ষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ডিগ্রি পাস ফয়সাল মোবারক কাজ করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। কথিত এক রসায়নবিদকে সঙ্গে নিয়ে নিজেই একসময় তৈরি করেন নকল ওষুধ তৈরির কারখানা, যেখানে নিম্নমানের উপাদান দিয়ে তৈরি করা হতো সব ধরনের ওষুধ। উৎপাদিত ওষুধ রাজধানীর মিডফোর্ড হয়ে ছড়িয়ে পড়ত সারা দেশে। রাজধানী ও কয়েকটি জেলায় অভিযান চালিয়ে চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করার পর পুলিশ বলছে দেশজুড়ে এরকম চক্র আছে কয়েকটি। বুলবুল রেজার রিপোর্ট। গ্যাস্ট্রিক থেকে শুরু করে জীবন রক্ষাকারী সব ওষুধের সমাহার। প্যাকেট দেখে কারো বোঝার উপায় নেই, সবই নকল। করোনা মহামারীর মধ্যেই দেশে একটি চক্র নকল ওষুধ তৈরি ও বাজারজাত করছে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। ঢাকা, সাভার ও পিরোজপুরে অভিযান চালিয়ে এই চক্রের ৮ সদস্যকে গ্রেফতারের পর সন্ধান মিলেছে নকল ওষুধ তৈরির কারখানার। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটা, ময়দা, সুজির মিশ্রণ আর নিম্নমানের উপাদান দিয়ে তৈরি নকল ওষুধ তৈরির এই চক্রটির নেটওয়ার্ক সারা দেশে বিস্তৃত। তাদের কারখানায় উৎপাদিত ওষুধ সারা দেশে ছড়িয়ে দিতে চক্রের সদস্যরা ব্যবহার করত বিভিন্ন কুরিয়ার সার্ভিস। চক্রটির মূল হোতা ফয়সাল মোবারক, যিনি একসময় ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি কাজ করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে। আতিয়ার নামে এক রসায়নবিদের সঙ্গে পরিচয়ের পর নকল ওষুধ তৈরির বিষয়টি তার মাথায় আসে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আতিয়ার বিভিন্ন ফর্মুলা দিতেন ফয়সালকে। কেমিক্যাল সরবরাহের দায়িত্বে ছিল মুহিব। নকল ওষুধে মোড়ক লাগাতেন নাইম। নাসির, ওয়াহিদ, রবিন, ফয়সাল, ইব্রাহিম ও মামুন পাইকারি ক্রেতা। তাদের হাত ধরেই মিটফোড় হয়ে তা ছড়িয়ে পড়ত সারা দেশে। এই ধরনের কার্যক্রম একটি বলা হয় যে হত্যাকাণ্ডের চেয়েও কম না। তো এই ধরনের চক্রের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। ভুয়া ওষুধ বানিয়ে এগুলি যদি বিক্রি করে আমাদের কঠোর অবস্থান থাকবে তাদের বিরুদ্ধে। দয়া করে এই কাজগুলি করবেন না। জেনে শুনে যেসব দোকানদার এসব নকল ওষুধ বিক্রি করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এটা হচ্ছে একটি চক্র, এরকম চক্র অনেকেই থাকতে পারে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। নাটোরে সরকারিভাবে চাল কেনা নিয়ে ৯/৬ বন্ধ হয়ে যাওয়া মিল থেকেও ক্রয় দেখিয়েছে খাদ্য বিভাগ। অস্তিত্ব মেলেনি তালিকায় থাকা ২৫টি চাল কলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে ঘটানো হয়েছিল ১৫ই আগস্টের হত্যাকাণ্ড। এই ঘটনায় যারা মদদ দিয়েছে শীঘ্রই তাদের নামও উন্মোচিত হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাধীনতার সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিতে আমরণ কাজ করে যাবার অঙ্গীকার করেন তিনি। ৭২ সালের ১০ই জানুয়ারি তিনি এসছেন, কিন্তু সেই ৭২ সাল থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্ত হলো, জাসদ সৃষ্টি হলো। যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, যারা বড় বড় নেতা ছিল তারা তো পাকিস্তানি পাসপোর্ট নিয়ে অনেকেই চলে গেছে, আর যারা এদেশে ছিল তারা কোথায় গেল? আপনার তখনকার যে পত্রপত্রিকা বা তখনকার যাদের বক্তব্য সেগুলো একটু খুঁজে বের করেন, অনেক খবর আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। অপপ্রচার চালিয়েও তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারে নাই, আর সরাতে পারে নাই বলেই তারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এই ঘটনা তারা ঘটিয়েছে পাশে যারা ছিল আর যারা এভাবে ক্ষেত্র প্রস্তুত করেছে সবাই কিন্তু সমানভাবে দোষী। আগে হত্যার বিচার করাটা খুবই জরুরি ছিল, সেটা করেছি, এবং ধীরে ধীরে একদিন কারা জড়িত ছিল সেটাও বের হবে, এবং সেদিনও খুব বেশি দূরে না। ৮১ সালে ফিরে আসি, যখন আওয়ামী লীগ আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। অনেক বাধা, আমি সব কিছু আমি বলবো যে আমি সেগুলিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমার চলার পথ ঠিক রেখে আমার বাবা দেশ স্বাধীন করেছেন। এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, এ সফল হবে। আর এর সফলতা বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রামের মানুষের ঘরে পৌঁছাবে, তাদের জীবন উন্নত হবে। এই একটা প্রতিজ্ঞা নিয়েই সমস্ত বাধা বিঘ্ন যা কিছু এসছে সব কিছু, হ্যাঁ, আমি সেগুলি অতিক্রম করার চেষ্টা করেছি।
অসুস্থ বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশ যেতে না দেওয়া ষড়যন্ত্র বলে দাবি তার। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে কথা বলেন তিনি। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখন মর্যাদার সঙ্গে বর্তমান সরকারে অবস্থান করছে বলে মন্তব্য করেন তিনি। ৭৫-এর ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু রাষ্ট্র স্বীকৃত শোকের এই দিনে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি পালন করছে দলীয় প্রধান বেগম জিয়ার জন্মদিন। সত্য মিথ্যার তর্কে শোকের এই দিনটিতে বিরোধী পক্ষের জন্মদিন পালন নিয়ে নানা মহলে রয়েছে কঠোর সমালোচনা। ২০১৬ সাল থেকে সেই জন্মদিন পালন থেকে সরে আসে বিএনপি। ওই দিন নয়, বরং তার পরদিন মিলাদ মাহফিলের মধ্যেই পালিত হয় বেগম জিয়ার জন্মবার্ষিকী। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল দাবি করেন, অসুস্থ বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই চক্রান্ত করে অন্তরীণ করে রেখেছে সরকার। করোনা আক্রান্ত হয়ে অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময়ে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বলা হয়েছিল যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে যাওয়ার, সেটাও সরকার তাকে যেতে দেননি। তার উদ্দেশ্যই হচ্ছে তিনি যেন রাজনীতিতে সক্রিয় হতে না পারেন, সেই জন্য সেই ষড়যন্ত্র, সেই চক্রান্ত তারা করছে। আর বঙ্গবন্ধু হত্যাকারীদের কাছ থেকে সুবিধা নেয়া অনেকেই বর্তমান সরকারের সুবিধাভোগী বলেও মন্তব্য করেন ফখরুল। 15ই আগস্টের হত্যাকাণ্ড পরে কারা ক্ষমতায় এসেছিল এবং সেই সময়কার যারা কুশীলব ছিলেন তাদেরকে প্রত্যেককেই তারা এখন আপনার অত্যন্ত মর্যাদার সঙ্গে তাদের সরকারে অবস্থান দিয়েছেন। করোনা মোকাবিলা সহ সকল ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানান বিএনপির মহাসচিব। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। মাদারীপুরে 2 বছরও চালু হয়নি 250 শয্যায় উন্নীত হওয়া জেলা সদর হাসপাতাল। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ রোগী ও স্বজনদের। অনলাইনে অর্ডার দেওয়ার পর কয়েক মাস পেরিয়ে গেলেও পণ্য বুঝে না পেয়ে রাজধানী গুলশানে বিক্ষোভ করেছেন ই-কমার্স কোম্পানি ই-অরেঞ্জের গ্রাহকরা। বারবার ডেলিভারির প্রতিশ্রুতি দেওয়ার পরও পণ্য না পাওয়ার অভিযোগ তাদের। মালিকানা পরিবর্তনের অজুহাত দেখিয়ে ই-অরেঞ্জ কর্তৃপক্ষ জানায় আগামী 19 আগস্ট থেকে পর্যায়ক্রমে পণ্য ডেলিভারি দেয়া হবে। এদিকে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুলাই মাসে এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কেউ 4 মাস, কেউ তার আগে অর্ডার দিয়েও পণ্য বুঝে পায়নি। প্রতিষ্ঠানের মালিক বিদেশে চলে যাবেন এমন খবরে ভুক্তভোগী গ্রাহকরা জড়ো হন গুলশানের ই-অরেঞ্জ অফিসের সামনে। অফিসে কোনো লোকজন না পেয়ে গুলশান থানায় যান অভিযোগ দিতে। 3-4 মাস যাবত কিন্তু কোনো প্রোডাক্টের কোনো তাদের আপডেট নাই, বারবার সময়ের পর সময় দিচ্ছে এবং ডেট চেঞ্জ করতেছে ওনারা। ওদের অফিসে কোনো ধরনের লোক পাওয়া যাচ্ছে না এবং ওদের কল সেন্টারে আজকে থেকে ফোনও ধরতেছে না। এখন ভাবছিলাম যে এটা করোনার সময় সব কিছু তো বন্ধ, আমার এর জন্য আমরা একটু ডিসকাউন্ট পাইছি দেখে আমরা আসলে মূলত আমরা অর্ডারটা করছি। অভিযোগ দিতে না পেরে ভুক্তভোগী কয়েকশো ক্রেতা গুলশান 2-এ সড়ক আটকে স্লোগান দেন। এতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে মিছিল নিয়ে গুলশান 1 চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। সেখান থেকেও পুলিশ সরিয়ে দেয় তাদের। পরে অবস্থান নেয় ই-অরেঞ্জ অফিসের সামনে। তাদের দাবি পণ্য বা টাকা ফেরত পাওয়ার। আমাদের ভাউচারের টাকাগুলো রয়ে গেছে, আমরা যা আর কি কিনেছি তা আমরা আর কি কিনতে পারতাছি না। থানায় আসছি মামলা করতে, অভিযোগ করতে, কিন্তু আমাদের সেই অভিযোগটা নেওয়া হচ্ছে না। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে ভোক্তা অধিকারে যাওয়ার জন্য। তো অফিস বন্ধ কেন ভাই? প্রতিষ্ঠানটির সিওও জানান, মালিকানা পরিবর্তন ও সময় মতো অন্য কোম্পানি থেকে পণ্য না পাওয়ায় গ্রাহকদের ডেলিভারি দিতে দেরি হচ্ছে। তাহলে এখন পরিস্থিতিটা কি, আসলে অর্ডার কি ডেলিভারি হবে কি হবে না? ডেলিভারি হবে 19 তারিখ থেকে। 6 তারিখে দেওয়ার কথা ছিল, তারপর পরে লকডাউন হয়ে গেল, ওটা দেওয়া হয়নি 6 তারিখে। এদিকে ই-অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাসায়ও ভিড় করেন গ্রাহকরা। পরে মাশরাফি ফেসবুকে জানান, জুলাই মাসে তার সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। যে আমি পুরোপুরি এই গ্রাহকদের সাথে আছি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নাটোরে করোনায় আবারও মৃত্যুর হার বাড়ছে। সদর হাসপাতালে হাইফ্লো অক্সিজেন সরবরাহ না থাকায় করোনায় আক্রান্তদের অবস্থা আরও অবনতির দিকে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নাটোর সদর হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন।
ধন্যবাদ কাজল। যে বিষয়টি বলছিলেন, গতকাল সোমবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় কিন্তু 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন করোনায় আক্রান্ত এবং 2 জন কিন্তু উপসর্গ নিয়ে। 4 জন করোনা আক্রান্তের মধ্যে রয়েছেন লালপুরে 2 জন, নাটোর সদরে 1 জন এবং সিংড়ায় 1 জন, এবং উপসর্গ নিয়ে কিন্তু মারা গেছেন নাটোর সদরে 2 জন, নাটোর সদরে 2 জন উপসর্গ নিয়ে মারা গেছে। তবে একটি বিষয় যেটা আমরা বলতে পারি যে আজকে একটু খুশির খবর দিতে বলে যে মৃত্যুর খবর কিন্তু আজকে নাটোর সদরে হাসপাতালে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আরেকটি বিষয় যেটি আগে যে আক্রান্ত নাটোর সদর হাসপাতালে করোনার 70 শয্যার বিপরীতে 120 থেকে 150 জন পর্যন্ত যে রোগী ভর্তি থাকতেন, তবে আজকে যে খবরটা সেটা রোগী কিন্তু কমে আসছে। সকাল পর্যন্ত যেটি নাটোর সদর হাসপাতালে অতিরিক্ত উপপরিচালক পরিতোষ কুমার যেটি জানিয়েছেন, সকাল পর্যন্ত কিন্তু নাটোর সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে 38 জন কিন্তু ভর্তি রয়েছেন। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি, সদর হাসপাতালে বিশেষ করে যে এই হাসপাতালে হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা না থাকায় শুধুমাত্র সিলিন্ডার দিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে কিন্তু এই মৃত্যুর হার বাড়ছে। বিশেষ করে জটিল রোগীদের কোনো কিছু হলেই এখান থেকে রাজশাহী প্রেরণ করতে হয়, এবং রাজশাহী প্রেরণের কারণে কিন্তু জরুরি চিকিৎসা সেবা দিতে না পারায় এই মৃত্যুগুলো ঘটছে বলে এখানকার সংশ্লিষ্টরা যেটি বলেছেন। তবে আরেকটি বিষয় বলতে পারি, যেটি নাটোর জেলায় এ পর্যন্ত 7,647 জন কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমান চিকিৎসাধীন রয়েছেন 4,448 জন। এর মধ্যে অধিকাংশ জনই বাসা থেকেই চিকিৎসা গ্রহণ করছে। পাশাপাশি যে বিষয়টি আমার পেছনে যে আমরা যে নবনির্মিত ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি নবনির্মিত হাসপাতাল। এটি 2011 সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ স্থাপন না হওয়ার কারণে কিন্তু এই বিশেষ সুবিধাগুলো, বিশেষ করে সেন্ট্রাল অক্সিজেন এবং আইসিইউ বেড, এইগুলো ব্যবস্থা কিন্তু পুরাতন ভবনে করা সম্ভব হয়নি। এর প্রেক্ষিতে কিন্তু রোগীদের দুর্ভোগ কিন্তু বেড়ে আসছে। এই প্রায় 4,500 রোগী চিকিৎসাধীন। এর মধ্যে বাসা থেকে চিকিৎসা নিতে গিয়ে আরেকটি যেটি বিষয় আমরা বলতে পারি, জেলা পুলিশের যে অক্সিজেন ব্যাংক রয়েছে, এই অক্সিজেন ব্যাংকের মাধ্যমে কিন্তু 60টি উপজেলায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন প্রেরণ করা হচ্ছে। এই কারণেই জটিল রোগীদের বিষয়টি রাজশাহীতে পাঠানোর পরে পাশাপাশি সাধারণ অল্প শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে জেলা পুলিশের অক্সিজেন নিয়ে কিন্তু চিকিৎসা নিচ্ছে। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি, গণটিকার যে আওতায় আসার পরে যে গণটিকার কিন্তু আগ্রহ প্রচন্ড হার বেড়েছে, এবং বিশেষ করে যে আমরা সকালবেলা নাটোর সদর হাসপাতালের এই জায়গায় দেখতে পাচ্ছি যে নারীদের মধ্যে যে আগ্রহ, সে প্রচুর আগ্রহ, দীর্ঘ লাইন কিন্তু তারা দিয়ে গণটিকা দিয়ে করোনার মোকাবেলার জন্য যেটুকু এসেছে। তবে আরেকটি বিষয় যেটা আমরা বলতে পারি যে নাটোর সদর হাসপাতালের সিলিন্ডার অক্সিজেন ব্যবস্থার কারণে, এই শুধুমাত্র সিলিন্ডার দিয়ে অক্সিজেন প্রেরণ করার কারণে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের হিমশিম খেতে হচ্ছে, এবং 100 শয্যার এই হাসপাতালটিকে 70 শয্যা আলাদা করে করোনার আওতায় রোগীদের আওতায় আনা হয়েছে, এবং এটি 2টি জোন করা হয়েছে, একটি রেড জোন এবং করোনা জোন। এই 2টি জোনের আওতায় নারী এবং পুরুষদের আলাদা আলাদা বেডের মাধ্যমে এই চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে একটি বিষয় যেটা আমরা জানতে পেরেছি বা বলতে পারছি, গণটিকার আওতায় আসার পরে ঈদের পর থেকে কিন্তু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে, এবং এই রোগীগুলো কমে আসার ফলে যে এই সংক্রামিত ও সীমান্তবর্তী জেলা যে ঝুঁকিপূর্ণ জেলা ছিল, সেই ঝুঁকিপূর্ণ জেলা হিসাবে ছিল, সেই ঝুঁকিপূর্ণ কিন্তু কমে এসেছে, এবং ঈদের পর থেকে স্বাভাবিক পর্যায়ে কিন্তু আসা শুরু করেছে। আর যেটুকু বলতে পারি যে আমরা আজকে কোনো মৃত্যু কোনো নাই, এই বিষয়টি দিয়েই একটি ভালো বিষয় দিয়ে আমরা বলতে চাচ্ছি মৃত্যু নাই। এই ছিল কাজল, এই ছিল আমার কাছে করোনা নিয়ে নাটোর সদর হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। নাটোর থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। চট্টগ্রামে মায়ের ছেড়ে দেয়া আইসিইউতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ছেলে শিমুল পাল। 20 দিন পর জেনারেল হাসপাতালে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে তাকে। ভাগ্যের নির্মম পরিহাসে মাকে বাঁচানো না গেলেও ছেলেকে সুস্থ করে তুলতে পেরে খুশি চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
20 দিন মৃত্যুর সাথে লড়াই করে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন 38 বছর বয়সী শিমুল পাল। হুইলচেয়ারে করে আইসিইউ থেকে কেবিনে নিয়ে যাওয়া হয় তাকে। নগরীর সিএনবি কলোনি এলাকা থেকে করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন 65 বছর বয়সী কানন প্রভা পাল ও তার 38 বছর বয়সী ছেলে শিমুল পাল। কানন প্রভার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। আস্তে আস্তে ছেলের শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। ছেলের জন্য আইসিইউ না পাওয়ার খবর চলে যায় মায়ের কাছে। নিজের লাইফ সাপোর্টের সরঞ্জাম খুলে ছেলেকে নিজের আইসিইউতে আনতে ছটফট করতে থাকেন তিনি। ডাক্তারদের জানান ছেলে শিমুলকে আইসিইউতে আনতে। শেষ পর্যন্ত মায়ের ইচ্ছাতেই আইসিইউতে রাখা হয় ছেলেকে। মাকে নেওয়া হয় আইসোলেশন সেন্টারে, কিন্তু কয়েক ঘন্টা পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা। মায়ের ত্যাগের বিনিময়ে 20 দিন পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন শিমুল। জীবন রক্ষা, জীবন মৃত্যু আসলে সবই সৃষ্টিকর্তার হাতে। হয়তো তাদের এই সিদ্ধান্তই হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে, সেটা হতে পারে। তবে সেও খুব খারাপ ছিল, আমরা কিন্তু আশাবাদী ছিলাম না। সে এখন অক্সিজেন স্যাচুরেশন 100% আছে এবং অন্যান্য প্যারামিটারগুলি তার ভালো। সে কথা বলছে, সুন্দরভাবে সে সুস্থ আছে। সর্বোচ্চ চিকিৎসা দিয়েই শিমুল পালকে সুস্থ করে তোলা হয়েছে। সুস্থ হয়ে যখন কেউ পরিবারের কাছে ফিরে যায় সেটি অনেক আনন্দের বলে জানান চিকিৎসকরা। এটি অবশ্যই একটি স্বস্তির এবং চিকিৎসক হিসাবে একটি বড় ধরনের আনন্দের বিষয়। একজন মানুষ যখন সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যায়। শিমুল পাল পেশায় ব্যবসায়ী। নগরীর সিএনবি কলোনি এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। মায়ের জীবনের বিনিময়েই নতুন জীবন পেতে যাচ্ছে ছেলে শিমুল পাল। সেদিন যদি মা তার আইসিইউটি ছেড়ে না দিতেন তাহলে হয়তো শিমুল পালকেও বাঁচানো সম্ভব হতো না। সেক্ষেত্রে ডাক্তার নার্সদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে শিমুল পাল, এই প্রত্যাশা সকলের। নগরীর জেনারেল হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরে হস্তান্তরে 2 বছরও চালু হয়নি 100 থেকে 250 শয্যায় উন্নীত আধুনিক জেলা সদর হাসপাতালটি। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। সিভিল সার্জন বলছেন একাধিক মন্ত্রণালয় জড়িত থাকায় চালু হতে দেরি হচ্ছে। আর স্থানীয় সংসদ সদস্যের দাবি, বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য 30 কোটি টাকা ব্যয়ে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয় মাদারীপুর জেলা সদর হাসপাতালটি। 2019 সালের 17 নভেম্বর ঠিকাদারের কাছ থেকে হাসপাতালটি বুঝে নিয়ে গণপূর্ত বিভাগ জেলার স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। প্রায় 2 বছর পেরিয়ে গেলেও আজও পুরো চালু করা সম্ভব হয়নি আধুনিক হাসপাতালটি। বড় ডাক্তার কোনখানে ফিস্টার তো আইয়া দেখলো, বেনটা সই দিল, এই পর্যন্ত সুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের ফরিদপুর নিয়ে যায়। হসপিটাল যেহেতু দিছে আমরা সেবা পাইতেছি না, প্রশাসনিক জটিলতার কারণে তারা চালু করতেছে না। অস্বাভাবিক রোগীর চাপে মেঝেতেও দেওয়া হয় চিকিৎসা। এছাড়া আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে প্রতিদিনই অনেক রোগীকে পাঠানো হয় বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে। এতে আর্থিক সহ নানা রকম ভোগান্তিতে পড়েন রোগীরা। ডাক্তার নাই, সিস্টার দেয় তাই পুরো বড় ডাক্তার আসেনি, আমরা বরঞ্চ বড় ডাক্তার ওই সাইডের ইডিয়ারে হ্যাঁ দেখাইছি, বলতেন হ্যাঁ বলছে যে ভর্তি। মেডিকেল কলেজ বা অন্য বড় কোনো হাসপাতাল না থাকার কারণে আমাদের এখানে অন্য বিভিন্ন ধরনের উন্নত সেবা থেকে রোগীরা বঞ্চিত হয়। সংশ্লিষ্টরা বলছেন হাসপাতালটি চালুর ক্ষেত্রে একাধিক মন্ত্রণালয় যুক্ত থাকায় দেরি হলেও চলছে নানামুখী কার্যক্রম। 7-8টা মন্ত্রণালয় দেখাশোনা করে এবং সেই কাজটা কিন্তু এখন চলমান। তবে আমরা আশা করি যে খুব দ্রুততম সময় কিন্তু আমাদের কিন্তু প্রতিদিন হয়ে গেলে কিন্তু আমরা লোকবল পাবো। একটু সময় সাপেক্ষ ব্যাপার। জনবলগুলো আসলে জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় সহ কয়েকটা মন্ত্রণালয় কিন্তু এর সঙ্গে জড়িত। এটা এমন হতো যদি যে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় সে জনবল সৃষ্টি করে দিতে পারবে তা না, প্রক্রিয়াটা একটু প্রলম্বিত। জেলার 59টি ইউনিয়নের 13.5 লাখ মানুষ উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালটির উপর নির্ভরশীল। গড়ে প্রতিদিন 5 শতাধিক রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। সময় সংবাদ, মাদারীপুর। নাটোরের মৃত ব্যক্তির বন্ধ হয়ে যাওয়া মিল থেকেও চাল কিনেছে জেলার খাদ্য বিভাগ। এছাড়া চাল প্রদানকারী 411টি চাল কলের মধ্যে সময় সংবাদের অনুসন্ধানে 3টি উপজেলায় 25টি চালকলের অস্তিত্ব খুঁজেই পাওয়া যায়নি। চালকল মালিক সমিতির অভিযোগ, খাদ্য বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় সিন্ডিকেটের হাতে জিম্মি তারা। জেলা প্রশাসক জানান, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খাদ্য অধিদপ্তরে সুপারিশ করা হবে। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট।
2020 সালের 25শে আগস্ট নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া এলাকার এটিএম জালাল দীর্ঘদিন অসুস্থ থাকায় মৃত্যুর 8 বছর আগেই তার চালকলটি বন্ধ করে দেন। ভৌতিকভাবে মৃত্যুর পরও চলতি বছর খাদ্য অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ হয়ে নাটোর সদর উপজেলা খাদ্য গুদামে 16.560 মেট্রিক টন চাল সরবরাহ করেছেন। মৃত ব্যক্তি কিভাবে এইবার সেই মিলের সাথে কন্ট্যাক্ট হয়, যে কিভাবে সে চুক্তিবদ্ধ হয়। মৃত ব্যক্তির কাছ থেকে চাল কেনার বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা পরস্পরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। চাল লেসি চুক্তিতে যারা ঈদেশে মিলা কিনে লেছে তারা বিল লেছে তারই। এবং কোনটা কোন মিলে আর কোনটার এখানে চাউলটা এসে এটা আমি জানি না, এটা আমি দেখব। চলতি বছরের 9 মে থেকে জেলা 7টি উপজেলার 411টি হাস্কিং, সেমি অটো ও অটো চাল কল থেকে সরকারিভাবে চাল সংগ্রহ শুরু হয়। সময় সংবাদের অনুসন্ধানে নাটোর সদর উপজেলা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলার 25টি হাস্কিং চাল কলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ এই চাল কলগুলো থেকে প্রায় 250 মেট্রিক টন চাল কিনেছে খাদ্য বিভাগ। এছাড়া নলডাঙ্গা উপজেলার অটো চাল কল খান রাইস প্রসেসিং প্ল্যান্ট কার্যক্রম শুরু না হলেও এই চাল কল থেকে 104 মেট্রিক টন চাল কিনেছে খাদ্য বিভাগ। এদিকে চালকল মালিক সমিতির সভাপতি অভিযোগ করেছেন, সদর উপজেলা খাদ্য গুদাম একটি প্রভাবশালী পরিবারের সিন্ডিকেটের কাছে জিম্মি। নামানোর কথা বিনা পয়সায় সরকারি খরচে সেই চাউলের বস্তা নামাইতে 5 টাকা করে নেওয়া হয় এবং প্রত্যেক বস্তা ধানে 10 টাকা নেওয়া হয়। নাটোরের প্রভাবশালী পরিবার এবং এই পরিবারের একজন ভাই তিনি এইগুলো নিয়ন্ত্রণ করছেন। আর চাল সংগ্রহের অনিয়মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে খাদ্য অধিদপ্তরকে সুপারিশ করবেন বলে জানান জেলা প্রশাসক। আশা করি এই বিষয়টি খাদ্য বিভাগ অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং যারা এই ধরনের চুক্তি করেছেন যথোপযুক্ত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। চলতি বছর 31শে আগস্ট পর্যন্ত নাটোর জেলায় 22,000 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ পর্যন্ত প্রায় 19,000 মেট্রিক টন চাল কেনা হয়েছে। সময় সংবাদ, নাটোর। শুল্ক কমিয়ে গতকাল থেকেই অবাধে চাল আমদানির সুযোগ দিয়েছে সরকার। চালের বাজারে অস্থিরতার সামাল দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এতে মজুতদারদের চালের দাম কমাতে বাধ্য হবেন বলে আশা করছেন মন্ত্রী। তবে কৃষক নেতারা বলছেন, চাল আমদানিতে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, ফসলের মাঠে তবু কৃষকের হাসি নেই। ধানের দাম না পেয়ে কৃষকরা চিংড়ি ঘের সবজি ফল চাষের দিকে ঝুঁকছিলেন। এ কথা মাথায় রেখেই চাল আমদানিকে অনুৎসাহিত করতে সরকার 62.5 ভাগ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেয়। তবে মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে আবার অস্থির চালের বাজার। সরকারি হিসেবে 14 লাখ মেট্রিক টন চাল মজুদ থাকলেও চালকল মালিক, ফরিয়া, আড়তদার আর ব্যবসায়ীদের কারণে লাফিয়ে বাড়ছে চালের দাম। এ অবস্থায় শুল্ক হার 25 ভাগে নামিয়ে আনার পাশাপাশি সোমবার থেকে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। ফলে আশা করা হচ্ছে কমে আসবে দাম। মজুদ রেখে যাতে দাম বাড়াতে না পারি সেই জন্য তাদেরকে ডিমোরালাইজ করার জন্য আমরা বেসরকারিভাবে আমদানির জন্য আমরা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখেছিলাম, উনি অনুমোদন দিয়েছেন। আমদানির চাউল কিছুটা এসে ঢুকলেও তখন এই প্রভাবটা পড়বে এবং যারা ধান বা চাউল মজুদ করে রেখেছে তারা মনে করবে যে না, চাউল যখন আমদানি হচ্ছে আমাদের আর উপায় নেই, দাম আর বাড়বে না, তখন কিন্তু তারা বাজারে ছাড়তে শুরু করবে। যারা চাল মজুত করে দাম বাড়াচ্ছেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ অবস্থায় বেসরকারি পর্যায়ে চাল আমদানি হলে দাম কমাতে বাধ্য হবেন মজুতদাররা। এই সিদ্ধান্তের ব্যাপারে তাই মিশ্র মত তাদের। সরকারি আমদানির সিদ্ধান্ত নেওয়াতে ধানের বাজারও নিম্নমুখী, চালের বাজারও নিম্নমুখী। এই দামের প্রভাব পড়বে, কৃষকরা তাদের ধানের ন্যায্য দাম থেকে, লাভজনক দাম থেকে বঞ্চিত হবে। বেসরকারি পর্যায়ে আমদানির অনুমতি দেয়া হলেও সে চাল দেশে এসে পৌঁছাতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। Regal dressing table, elegant shop design, perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. ফেসবুকে ঘোষণা দিয়ে ক্যাম্পাসের গাছতলায় ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক। মহামারীতে এই শিক্ষা প্রতিষ্ঠান গত বছরের মার্চ থেকে বন্ধ আছে। এদিকে শিক্ষাবিদরা বলছেন, কার্যত যেহেতু সবই খুলে দেওয়া হয়েছে, তাই সংক্রমণ কম থাকা এলাকাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া উচিত। সাইফুর রহমান রকিকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট।
গাছতলায় পাঠশালা না কোনো স্কুলের চিত্র নয়। দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনের অস্থায়ী ক্লাসরুম এটি। গত বছর মার্চে দেশে করোনা সংক্রমণের পর প্রায় 1.5 বছর ধরে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। আদেশ অনুযায়ী অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলা হলেও তার কার্যকারিতা নিয়ে বিতর্ক আছে। এর মাঝেই লকডাউন শেষে সম্প্রতি সবকিছু খুলে দেওয়া হয়েছে, বন্ধ কেবল শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন তার ফেসবুকে প্রতি সোম ও মঙ্গলবার গাছতলায় ক্লাস নেবার ঘোষণা দেন। সোমবার সকালে স্বাস্থ্যবিধি মেনে সেই ক্লাস অনুষ্ঠিত হয়। শিক্ষা তো একটা বেচা বিক্রির বিষয় না, এটা হলো যে ছড়ানোর বিষয়, এটা হচ্ছে পরস্পর শেয়ার করার বিষয়। আমার অসংখ্য ছাত্ররা আছে যারা বর্তমানে রাজশাহীতে বসবাস করছে, তাদের সাথে সপ্তাহে অন্তত 2 দিন আমরা এখানে মিট করব এবং সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে, একাডেমিক বিভিন্ন ইস্যু নিয়ে আমরা একটা বিশেষায়িত আলোচনা করব। সে সময় বিশ্ববিদ্যালয়ের আরও 3 জন শিক্ষক সংহতি জানিয়ে ক্লাস নেবার ঘোষণা দেন। তবে এটিকে সরকারি আদেশ ভঙ্গের সঙ্গে তুলনা না করে শিক্ষকের দায়িত্বের জায়গা থেকে দেখেন অধ্যাপক মামুন। বাংলাদেশে অনলাইন স্ট্রাকচার ডেভেলপ করে নাই, কিন্তু শিক্ষাও চালু হচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি সবকিছুই খোলা থাকছে, বিশ্ববিদ্যালয় খোলা থাকছে না। শিক্ষাবিদরা বলছেন দেশের সব জায়গায় যেহেতু সংক্রমণের মাত্রা সমান নয়, তাই তুলনামূলক কম সংক্রমিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। ঢাকার ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না বলে রাঙ্গামাটির একজন ছাত্র বা ছাত্রী সে তার শিক্ষা প্রতিষ্ঠানে কেন যাবে না? তো সেগুলো যদি খুলে দেওয়া যায়, অন্তত 3 মাসও যদি ক্লাস হয়, সেই 3 মাসও তারা এগিয়ে থাকে। অতএব কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে সব নিয়ন্ত্রণ করা, একই সাথে খোলা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া, এটা কতটা বাস্তবসম্মত সেটা বিবেচনার দাবি রাখবে। এদিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খুলে দেবার দাবি করেছেন। শিক্ষার্থীরা বাইরে বের হচ্ছেই, শুধু আসতে পারতেছে না নিজের ক্যাম্পাসে। একটা সিস্টেম মেনটেন করেই হোক, সেটা নীতি নির্ধারণ করেই হোক, আমাদের এখন ফেরাটা জরুরি। অনলাইনে ক্লাস, পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন তারা। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের রুমা উপজেলায় রাস্তা ছাড়াই পাহাড়ের পাদদেশে প্রায় 4.25 কোটি টাকা ব্যয়ে একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়ক না থাকায় স্থানীয়দের কোনো কাজে আসছে না ব্রিজটি। এলাকাবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, তাদের সাথে কথা না বলে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। বান্দরবান থেকে NA জাকিরের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। বান্দরবানের রুমা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে দুর্গম পলিকাপাড়া। এখানকার পাহাড়ের পাদদেশে 68 মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ LGED। দুর্গম গালেঙ্গা ইউনিয়নে যাওয়ার জন্য ব্রিজটি নির্মাণ করা হলেও ব্রিজের শেষ প্রান্তে বিশাল পাহাড় ও যাতায়াতের রাস্তা না থাকায় স্থানীয়দের চলাচলে কোনো কাজে আসছে না। এই ব্রিজটা এখন পর্যন্ত অকেজো বা অপচয় হয়ে গেছে। ওই পাহাড়টি কেটে যদি চলে যায়, ওই পাহাড় যে জমি পাহাড়গুলো সব ভেঙে চলে যাবে। ব্রিজটা বানানোর জন্য, রাস্তা বানানোর জন্য এই পাহাড়টা যদি কেটে ফেলে তাহলে আমাদের পরিবেশ নষ্ট হবে। রোড টোড হলে তো অবশ্য কাজে আসবে। এখন পাহাড়ের মধ্যে কিভাবে এটা কি কাজ করবে, কি কাজে আসবে? এদিকে পাহাড়ের পাদদেশে এত টাকা খরচ করে ব্রিজ নির্মাণ ও পাহাড় কেটে রাস্তা করার চেয়ে সড়ক পথে রাস্তার উন্নয়ন কাজ করলে এলাকার মানুষ বেশি সুফল পেত বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। তিলার মধ্যে লাগাইছে, যদি তিলার যদি না লাগাইতো তাহলে রাস্তা তো অন্য লেনে যদি নিয়ে যেত তাহলে রাস্তা অবশ্য ক্লিয়ার হয়ে যেত। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দাবি, ভবিষ্যতে রাস্তা করার পরিকল্পনা থেকেই ব্রিজটি করা হয়েছে। এদিকে 40 মিটার করছে আমরা পিসি গার্ডার, 28 মিটারটা করছে আমরা স্ল্যাব ডিজাইন, কারণ পিসি গার্ডার বাঁকানো যায় না, তো এই জন্য স্ল্যাব ডিজাইন করে দিয়েছি। করে মাথাটা বাঁকায় আমরা পাহাড়ের পাদদেশে লাগাই দিয়েছি। LGEDর তথ্য মতে 2017 সালে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 4 কোটি 14 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। 2019 সালে কাজটি সমাপ্ত করার কথা থাকলেও চলতি বছরের মার্চ মাসে কাজটি শেষ করে বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। সময় সংবাদ, বান্দরবান। বাড়ির ছাদে ড্রাগন ফল চাষ করে সাফল্য পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কামরুজ্জামান স্বপন। বিশেষ পদ্ধতিতে প্রায় 2000 ড্রাগন ফলের গাছ লাগিয়েছেন তিনি, ফলনও পেয়েছেন বেশ ভালো। বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিঙ্কু কুন্ডু। রিঙ্কু। কাজল, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিরা একটি 2 তলা ভবনের ছাদে এবং সেই ছাদে বিশেষভাবে তৈরি একটি
আপনি এই ড্রাগন ফলের বাগানে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই ক্যাকটাস প্রজাতির যে ফলটি ড্রাগন ফল, সেই ফলটির বাগান কিন্তু এই ছাদে বিশেষভাবে তৈরি করেছেন সিরাজগঞ্জের পরিবার পরিকল্পনা অফিসে চাকরি করা কিন্তু সেই কামরুজ্জামান স্বপন। সেই স্বপন ভাই এই ছাদে তার এই 2 তলা ভবনের ছাদে কিন্তু বিশেষভাবে তিনি প্রায় 2000 এই ড্রাগন ফলের চারা লাগিয়েছেন এবং এই চারাগুলো কিন্তু প্রায় 7 প্রজাতির চারা রয়েছে আমরা দেখেছি এবং তিনি এই ছাদ বাগান করে কিন্তু বেশ সফলও হয়েছে। তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে এইখানে তিনি প্রায় 1.5 বছর আগে এই যে তার ছাদটি রয়েছে 2 তলা ভবনের ছাদে প্রায় 1500 স্কয়ার ফিটের ছাদ, সেখানে তিনি বিশেষভাবে এই ছাদ বাগানটি তৈরি করেছে এবং ছাদ বাগানে প্রায় 7 প্রজাতির ক্যাকটাস প্রজাতির যেটি রয়েছে ড্রাগন ফল সেটি কিন্তু তিনি লাগিয়েছেন। আমরা দেখছি যে ফলনও কিন্তু বেশ ভালো এসেছে। আমরা দেখছি যে এখানে কিন্তু 7 প্রজাতির যে ফল সেখানে লাল, সাদা এবং হলুদ সহ বিভিন্ন প্রজাতির কিন্তু সেই ড্রাগন ফল তিনি এখানে চাষ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ফলগুলো কিন্তু এখান থেকে তিনি বিক্রি করে থাকেন, অর্থাৎ পাইকাররা যারা আছে যারা ফল ব্যবসায়ী তারা কিন্তু এখান থেকেই আসলে ফলগুলো কিনে নিয়ে যান। আমরা তিনি যেটি জানিয়েছে যে তিনি পাইকারি বিক্রি করেন 300 থেকে 350 টাকা কেজি দরে এই ড্রাগন ফলটি এবং খুচরা বিক্রয় 400 থেকে 500 টাকা কেজি দরে। আমরা এই সকাল থেকে দেখছি যে এই যে কামরুজ্জামান স্বপন তিনি কিন্তু তার বাগান পরিচর্যায় কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছে এবং তিনি ছাড়া তার পরিবারের লোকজনও কিন্তু এই বাগানটিতে সময় দিয়ে থাকেন। আমরা তিনি যেটি জানিয়েছেন যে সরকারি চাকরি যেহেতু করেন তার সেই চাকরির কাজের ফাঁকে ফাঁকে কিন্তু তিনি সেই শখের বাগানটি গড়ে তুলেছেন, যে এই শখ থেকে কিন্তু আসলে বাণিজ্যিক বাগানে কিন্তু রূপ নিয়েছে। এই ফলের পাশাপাশি তিনি কিন্তু এখান থেকে চারা কাটিং করে কিন্তু চারা বিক্রি করে থাকেন। আমরা একটু কথা বলতে চাই সেই ছাদ বাগানের ছাদ বাগানটি যিনি গড়ে তুলেছেন কামরুজ্জামান স্বপনের সাথে। আপনি একটু জানাবেন যে আপনি কতদিন ধরে এই ছাদ বাগানটি করেছেন এবং কত প্রজাতির এখানে ড্রাগন গাছ রয়েছে? আসসালামু আলাইকুম, সকলকে আপনার পক্ষ থেকে সময় টিভিকে আমার অভিনন্দন। আমি সাধারণত প্রায় 1.5 বছর আগে থেকে আমি আমার ছাদে আমি বাগানটি করেছি। প্রথমত আমি 3 বছর আগে আমি আমার একটি অফিসিয়াল প্রোগ্রামে আমি রাজশাহী গিয়েছিলাম। রাজশাহী যাওয়ার পথে নাটোরে ড্রাগন বাগান দেখি এবং উদ্বুদ্ধ হই। উদ্বুদ্ধ হওয়ার কারণে সেখান থেকে আমি প্রায় বেশ কিছু প্রায় 1.5-2 লাখ টাকা চারা নিয়ে এসে আমি কালীগঞ্জে নদীর পাড়ে আমি একটা জমি লিজ নিয়ে করেছিলাম। গত বর্ষাতে সেটা নষ্ট হওয়ার প্রায় 8-10 লাখ টাকা নষ্ট হয়েছে। সেখান থেকে আমি হতোদ্যম হয়নি, না হওয়ার পরে আমি আমার এই বাগানে প্রায় এই ছাদে আমি আমার স্ত্রীর সাথে করে প্রায় 2-3 লাখ টাকা খরচ করে আমি সমস্ত বাগান প্রায় 2000-এর মতো গাছ আমার এই ছাদে আমি সুন্দর করে আমি লাগিয়েছি। প্রায় 7-8 প্রজাতির গাছ আমার এখানে আছে এবং সবগুলোই উন্নত প্রজাতির গাছ এবং আমি চাই এই গাছগুলো যাতে আমার মতো, আর বিশেষ করে ছাদে যদি অন্য কোনো গাছের প্রতি যদি ড্রাগন গাছ লাগানো যায় তাহলে কি আমাদের আবহাওয়ার তাপমাত্রা কিন্তু অনেক বাড়তেছে। সাধারণত এই গরমের ভিতরে থাকা যায় না এবং এই গাছ যদি আমরা ছাদে লাগাই তাহলে আমাদের তাপমাত্রা নিম্নে 4-5 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। ধন্যবাদ স্বপন ভাই। আসলে কাজল আপনি শুনছিলেন যে ছাদ বাগানের যিনি গড়ে তুলেছেন তিনি কিন্তু আসলে জানাচ্ছিলেন যে তিনি সেই শখের বাগানটি গড়ে তুলেছেন এবং সেটি শখ থেকে কিন্তু আসলে বাণিজ্যিক বাগানের রূপ নিয়েছে। আমরা দেখছি যে তিনি ফল বিক্রির পাশাপাশি কিন্তু সেই এখান থেকে চারা তৈরি করেন এবং তিনি কিন্তু এই চারাগুলো কিন্তু আসলে বিক্রি করে থাকেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই চারাগুলো কিনতে আসেন। পাশাপাশি তার এই ছাদ বাগান দেখে উৎসাহী হয় অনেক ছাদ বাগানই কিন্তু তার কাছ থেকে পরামর্শ নিয়ে এই ড্রাগন বাগান করতে চাচ্ছেন। তো এই ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ড্রাগন ফলে গড়ে তোলা ছাদ বাগানের সর্বশেষ খবর। কাজল। সিরাজগঞ্জ থেকে ড্রাগন ফলের বাগানে খবর জানাচ্ছিলেন রিঙ্কু কুণ্ডু। কিশোরগঞ্জের ভৈরবে 8 লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মৎস্য অফিস জানায় নিষেধাজ্ঞা সত্ত্বেও পুরনো ব্রহ্মপুত্র নদে কারেন্ট জাল ও রিং জাল ব্যবহার করেন জেলেরা। এতে ডিমওয়ালা মাছ সহ বিভিন্ন জাতের মাছের বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। খবর পেয়ে সকালের নদে অভিযান চালানো হয়। এ সময় 1 লাখ মিটার কারেন্ট জাল ও 8,580 মিটার রিং জাল জব্দ করা হয়। এছাড়া 10 জেলেকে 22,000 টাকা জরিমানাও করা হয়েছে। 8,650 ফিট আমরা রিং জাল উদ্ধার করি। এছাড়া কারেন্ট জাল প্রায় 1 লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় বিভিন্ন জেলেদের 10 জন জেলেকে 22,000 টাকা জরিমানা করা হয়। বাগেরহাটের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আত্মসমর্পণ করলেন 9 হরিণ শিকারী। উদ্ধার করা হয় শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। বন বিভাগ জানায়
সম্প্রতি সুন্দরবনে হরিণ শিকার বেড়ে যাওয়ায় নিয়মিত অভিযান চালানো হয়। হরিণের মাংস সহ কয়েকজন শিকারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সকালে মংলা উপজেলার বন বিভাগের কার্যালয়ে এসে আত্মসমর্পণ করেন 9 হরিণ শিকারী। তারা জয়মণি ও বৈদ্যমারী গ্রামের বাসিন্দা। আত্মসমর্পণের পর ভবিষ্যতে হরিণ শিকার না করার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন তারা। ভোরের সময় আরও থাকছে। আয়ারল্যান্ডে করোনার চতুর্থ ঢেউয়ে আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা, আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আগামীতে আবারও লকডাউনের শঙ্কা। চম্পা, মানিক সহ নানা জাতের কলা সরবরাহ, তবে কলার চাহিদা থাকলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। কলা বেচা কেনার সবশেষ খবর জানাতে জেলার সতীহাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, স্থানীয় ব্যাপারীরা বলছেন যে এটা কিন্তু এখন কলার একটা অফ মৌসুম বলা যায়। তারপর চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু কলার দরের জায়গাটা কিন্তু গেল সপ্তাহের ব্যবধানে কিছুটা এখানে বৃদ্ধি হয়েছে বলছে স্থানীয় এখানকার যারা কলা চাষী। তবে কলার প্রকার ভেদে এখানে যে দরে কেনাবেচা চলছে, প্রতি পিস কলা কিন্তু 1.5 থেকে 2 টাকা করে বিক্রি হচ্ছে। কিন্তু এই কলায় কিন্তু পাইকারি বা বড় বড় শহরে কিন্তু 5 টাকা 6 টাকা করে বিক্রি করে থাকে। তো প্রান্তিক পর্যায়ে যারা চাষী তারা বলছেন যে এবছর কিন্তু কলার প্রথম থেকেই দরের জায়গাটা বেশ ভালো পাচ্ছিলেন এবং কলার উৎপাদনের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রথম দিকে কিন্তু প্রতিকূল একটা আবহাওয়ার কারণে কিন্তু দরের জায়গাটা সেভাবে তারা কাঙ্ক্ষিত দরটা প্রথম দিকে পাচ্ছিলেন না। পরবর্তীতে এসে কিন্তু কলার এরকম একটি চাহিদা তৈরি হওয়ার কারণে দরের জায়গাটা বেশ এখন তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো চাষিদের তারা বলছেন যে এই হাটে কিন্তু ভোর থেকে বিশেষ করে রাত 3টার পর থেকে কলা কেনা বেচা শুরু হয় এবং 2 দিন ব্যাপী কিন্তু এই কলাটা কেনা বেচা চলে এবং দূরের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে এসব কলা নিয়ে যান এবং সাগর, চিনি চম্পা, মানিক এই জাতীয় কলার চাহিদাটা এই প্রান্তিক পর্যায়ের হাটগুলোতে বেশি লক্ষ্য করছিলাম। এবং ব্যাপারীরা যে বিষয়টি বলছেন যে এই মৌসুমে কিন্তু তারা যে পরিমাণ কলা চাহিদাটা পেয়েছিলেন বিগত বছরগুলোর চেয়ে কিন্তু এবার কলার প্রথম থেকে একটা ভালো দর পাচ্ছিলেন এই ব্যাপারী বা প্রান্তিক চাষিরা এবং এই দরটা তাদেরকে কিন্তু আশা জাগিয়েছে। এবং স্থানীয় কৃষি বিভাগ বলছে যে কলার এবছর কিন্তু যে পরিমাণ উৎপাদন হয়েছে, কলার বাগান গড়ে উঠেছে, প্রতি বছরে কিন্তু কিছুটা বাড়ছে কলার বাগান এবং ভালো দরের জায়গাটায় কলা চাষির ক্ষেত্রে কিন্তু উৎসাহ তৈরি হচ্ছে। তবে আরেকটি বিষয় হলো এসব হাটে কিন্তু কলা যে পরিমাণ বিক্রি হয়, কলা পাকানোর ক্ষেত্রে কিন্তু এক জাতীয় অসাধু পন্থা অবলম্বন করা হয়ে থাকে এবং এই জায়গাগুলোতে প্রশাসনের কিন্তু নজরদারির অনেকটাই ঘাটতি রয়েছে এবং বিশেষ করে কেমিক্যাল মিশ্রণ করে কলাকে পাকানোর কারণে কিন্তু এই ক্ষতিকর একটি দিক এখানে ফুটে ওঠে। তো এক্ষেত্রে স্থানীয় যারা সুধী সমাজ তারা বলেন যে আসলে এই বাজারগুলোতে একটা নজরদারি থাকা দরকার, বিশেষ করে যেহেতু খাবার উপযোগী করতে গিয়ে অসাধু পন্থা অবলম্বন করায় স্বাস্থ্যের জন্য অনেকটা ঝুঁকি হয়ে দাঁড়ায়। এই জায়গাগুলোতে একটা নজরদারি থাকলে প্রকৃতপক্ষে যে বাজার ব্যবস্থা প্রকৃতপক্ষে স্বাস্থ্যের জন্য যেটা উপকারী সেই বিষয়টি কিন্তু ফুটে উঠতে পারে। তো আমরা এখানে যে বিষয়টি দেখছিলাম খুব জমজমাট একটি কারবার, সকাল ভোর থেকে বেলা 12টা-1টা পর্যন্ত চলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই কলা কিনতে এখানে পাইকাররা আসছেন এবং প্রতি পিস কলার জায়গাটা গেল কয়েকদিনের ব্যবধানে কিন্তু দরের জায়গাটা কিছুটা ওঠানামা করছে এবং এই ওঠানামার পিছনে ব্যবসায়ীরা বলছেন যে প্রথম দিকে যে পরিমাণ তারা কেনা বেচা করেছিলেন, পরবর্তীতে এসে কিন্তু স্থানীয় ব্যাপারীদের একটা কারবারের কারণে, নিয়ন্ত্রণ করার কারণে দরের জায়গাটা কিন্তু কাঙ্ক্ষিত ব্যাহত হচ্ছে, এমন কথা কিন্তু এখানকার যারা কলা চাষী তারা বলছিলেন। তো সব মিলে একটা জমজমাট কারবার কিন্তু এই নওগাঁর সতীহাটে চলছে এবং ভোর থেকে বেলা 12টা পর্যন্ত এই কলা কেনা বেচা চলবে। তো এই ছিল কাজল নওগাঁর সতীহাটে কলা বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে কলার বাজারের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। মাদারীপুরে কালকিনিতে ইলিশের সরবরাহ না থাকায় পাইকারি বাজারে বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। 1.5 থেকে 2 গুণ দাম বৃদ্ধি পাওয়ার এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। করোনাকালে বেচাকেনা কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাইকার ও আড়তদাররা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, সাদত আকনের ছবি রিপোর্ট। গত
এক সপ্তাহ ধরে ইলিশ আসছে না মাদারীপুরের কালকিনির বিভিন্ন মৎস্য আড়তে। ফলে 1.5 থেকে 2 গুণ বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। প্রতি কেজি রুই ও কাতল 200 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়, 250 টাকা শিং, 450 টাকা, আর চিংড়ি 1 লাফে 600 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কই, তেলাপিয়া, পাঙাশ ও পাবদা সহ অন্যান্য মাছের দামও বেশ চড়া, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। মাছ আমদানি অনেক কম, এই জন্য মাছের দাম অনেক বেশি। আমরা মাছের ব্যবসা করে আমরা খুব দিনে আছি। করোনায় হাটবাজারে ক্রেতা কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এই ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণের দাবি মৎস্য আড়তদার ও ব্যবসায়ীদের। লোক পাই নাই যে বাজারে কোনো লোক আয় না, জমে সরা মাছ কিনতে বেচতে গেলে আগে দাম কয় না। আগে মাছের আমদানি বেশি আছিল, এখন মাছ কম, এই কারণে দাম বেশি। মাছ বিক্রির জন্য নির্মিত টল ঘরগুলো দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকি নিয়ে চলছে কেনাবেচা, এমন দাবি আড়তদারদের। এই ট্রলঘর বৃষ্টি আসলে আমরা বসতে পারি না, এই ট্রলঘরটা যেন আমাদের দ্রুত সংস্কার করা হয়। আমাদের এই জায়গা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমরা পাইকারি আড়তদারি করতে আছি, ওই দেখেন উপরের চাল ছুটে গেছে। টলঘর সংস্কারে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য চাষী ও ব্যবসায়ীদের এখন আর ঋণ দেওয়ার কোনো সুযোগ নেই। এলজিডি থেকে ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা নামে একটা প্রজেক্টের আওতায় ওরা শেড তৈরি করে দেবে। সেই শেডের জন্য বুরগাটা প্রস্তাব দেওয়া হয়েছে, মেয়রের সাথে কথা বলে। পাথরের ব্যাপার প্রস্তাবিত আছে যে শেডগুলা মানে জড়ার জন্য গোপালপুর বাজার ভেঙে গেছে, প্রকল্প থেকে এগুলো তৈরি করে দেবে, বুঝছেন? নতুন না, এগুলো হলো মেরামত। কালকিনির ঘোড়াঘাট, পুরানবাজার, মিয়ারহাট, গোপালপুর, পাথরিয়ার পাড় সহ অন্তত 12টি স্থানে প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত 1/2 কোটি টাকার পাইকারি মাছ কেনাবেচা হয়। সময় সংবাদ, মাদারীপুর। চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের দায়ে 15 জেলেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বেশ কয়েকটি স্পিডবোট নিয়ে নদী দুটিতে অভিযান চালায় নৌ পুলিশ। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ ধরার সময় কয়েকটি নৌকা জব্দ করা হয়। আটক করা হয় 15 জেলেকে। এছাড়া 50 লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বগুড়ায় হাসপাতাল কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। গত 10 আগস্ট জেলার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে আবাসিক কর্মকর্তা ডাক্তার কাজলের ওপর তার নিজ বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এই সময় স্থানীয়রা 3 জনকে আটক করে পুলিশের সোপর্দ করলেও বাকিরা পালিয়ে যায়। অভিযুক্তদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মানববন্ধনে হাসপাতালটির তত্ত্বাবধায়ক সহ অন্য চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে নদী রক্ষায় সীমানা পিলার পুনঃস্থাপন সহ ওয়াকওয়ে নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নদীগুলো নিয়ে আমরা এখন জোরদারভাবে কাজ করছি। ঢাকা প্রান্তে আমাদের কাজ 90 ভাগ শেষ হয়ে গেছে। আমরা এখন নারায়ণগঞ্জ প্রান্তে কিছু জায়গায় উচ্ছেদ বাকি আছে। আশা করি আপনাদের সহযোগিতায় আমরা সেই উচ্ছেদগুলো সম্পন্ন করে খুব শীঘ্রই সীমানা পিলারের কাজও শেষ করে। আবারও আফগানিস্তানে তালেবান প্রসঙ্গ। আফগান নাগরিকদের দেশ ছেড়ে চলে যাওয়া ঠেকাতে কাবুল বিমানবন্দরে যাওয়ার পথ ঘিরে রেখেছে তালেবান। তবুও দেশ ছাড়তে মরিয়া নাগরিকরা। এদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, দেশে শান্তি ফেরাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে তিনি তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তালেবান দায়িত্ব নিলে সন্ত্রাসবাদ দমন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে চীন। আর নিরাপত্তা পরিষদের বৈঠকে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। কাবুল বিমানবন্দরের সামনে এই জটলা দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ায় অনেকেই উন্নত জীবনের আশায় চলে যাচ্ছেন অন্য দেশে। সময় যতই যাচ্ছে সেই মানুষদের চাপ বাড়তে থাকায় এর লাগাম টানতে বিমানবন্দরে যাবার পথ ঘিরে ফেলে তালেবান। আফগানিস্তানে সরকার গঠন নিয়ে কোনো রকমের তাড়াহুড়া করতে চায় না তালেবান। আন্তর্জাতিক স্বীকৃতিও তারা আদায় করে নিতে চায়। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তানের মতো দেশগুলো সমর্থন দেবে বলে জানিয়েছে। আর তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে দেশটি থেকে এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফিনল্যান্ড, ফ্রান্স, সুইডেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবের মতো দেশগুলো। এরই মধ্যে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট
হামিদ কারজাই বলেছেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে ক্ষমতা হস্তান্তর নিয়ে তিনি তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। আশরাফ ঘানি পালালেও কারজাই জানান কাবুলেই থাকবেন তিনি। ইতোমধ্যে তালেবানের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য গঠিত হয়েছে 3 সদস্যের একটি কাউন্সিলও। আফগান পরিস্থিতি নিয়ে সোমবার রাতে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আফগান নাগরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত এসেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমি আবেদন জানাবো, আপনারা এগিয়ে আসুন। আফগানিস্তানের মানুষের জন্য কিছু করা দরকার। বৈঠকে চীনের প্রতিনিধি বলেন, তালেবান তাদের কথা রাখবে, এমনটাই বিশ্বাস করে বেইজিং। দমন হবে সন্ত্রাসবাদ, উন্নতি হবে দেশটির। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত না পাঠানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কানাডার মন্ট্রিলে এক আলোচনা সভায় বক্তারা এ ঘোষণা দেন। বাংলাদেশ আওয়ামী লীগ কুইবেক শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে কানাডা সরকারের কাছে জোর দাবি জানান। আয়ারল্যান্ডে করোনা চতুর্থ ঢেউয়ে দিন যতই যাচ্ছে ততই আক্রান্তের হার বেড়েই চলেছে। এতে করে আগামী দিনগুলো নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডের জুলাই মাসেও প্রতিদিন গড় আক্রান্ত 1000-এর বেশি ছিল না। সেখানে আগস্টে প্রতিদিন গড় আক্রান্ত 2000 ছুঁই। দ্রুত আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আগামী দিনগুলো নিয়ে শঙ্কিত বাংলাদেশিরা। এভাবে চলতে থাকলে আবারও লকডাউনের ভাবনায় চিন্তিত তারা। নতুন করে আক্রান্তের হার বেড়ে যাওয়ার হয়তো কাজ করছে। শেষ কিছুদিন যাবত যেভাবে আক্রান্ত হচ্ছে, এটি আমাদের জন্য কোনো ভালো খবর নয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আবার লকডাউনের কবলে পড়তে পারি, যেটা আমাদের কারোরই কাম্য নয়। মূলত গ্রীষ্মকালীন ছুটিতে মানুষের ঘোরাফেরা আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় সংক্রমণ আবারও বেড়েছে বলে মনে করেন প্রবাসীরা। ভেবেছিলাম আমরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাব, কিন্তু যেভাবে কোভিডে আক্রান্ত হচ্ছে এতে করে এটি দীর্ঘায়িত হবে বলে মনে হচ্ছে। একদিকে গ্রীষ্মকালীন ছুটিতে সবাই বাইরে ঘুরে বেড়া, আরেক দিক দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, এসব কারণেই সংক্রমণ হচ্ছে বলে মনে হয়। এদিকে করোনার চতুর্থ ঢেউয়ে 16 থেকে 29 বছরের ছেলেমেয়েরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। পর্যটকদের ভিড়ে ভেনিস সহ উত্তর ইতালিতে তিল ধারণের ঠাঁই নেই। দেশটিতে আগস্টের গরমে ছুটিতে বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কারখানা। তাই ভ্রমণকারীদের ভিড় বেড়ে যায় বহুগুণ। এ সময় ছুটিতে ভ্রমণে বেরিয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। ইতালিতে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। বন্ধ ইতালির অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। অনেক দিন ধরে করোনা ভাইরাসের জন্য ভ্রমণ কেন্দ্রগুলো বন্ধ ছিল। বর্তমানে ইতালির পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, তাই ভ্রমণে বেরিয়েছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির পর্যটন কর্পোরেশনের হিসাব মতে এবছর পর্যটকদের আগমনের কেন্দ্রবিন্দু ভেনিস। শুধু ভেনিসের মার্কোপোলো বিমানবন্দরে প্রত্যেক দিন 22,000 পর্যটকের আগমন ঘটে। এই প্রদেশে রয়েছে 4টি বিমানবন্দর। অনেক দিনের স্বপ্ন ছিল ভেনিসে ঘুরতে আসার। ভেনিস অনেক সুন্দর শহর, ভেনিসে এসে অনেক ভালো লাগলো। ছুটি চলতেছে, তাই পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে ভেনিস দেখার জন্য চলে আসলাম। আব্বু আম্মুর সাথে এসেছি, খুব ভালো লাগছে, অসম্ভব সুন্দর একটি শহর। প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতালিতে অধিকাংশই পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসংস্থানে নিয়োজিত। তাই পর্যটক বৃদ্ধিতে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। প্রতি বছর সারা বিশ্বের সমুদ্রগুলোতে বাড়ছে প্লাস্টিক দূষণ। মানুষের ব্যবহার করা 80 লাখ টন প্লাস্টিক প্রতি বছর সমুদ্রে পড়ে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন 2050 সাল নাগাদ সমুদ্রে মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে। এই প্লাস্টিক সামুদ্রিক প্রাণী থেকে মানুষের খাদ্যচক্রে পৌঁছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্লাস্টিক একটি সমস্যার নাম।
2015 সালে সারা বিশ্বে 45 কোটি টন প্লাস্টিক তৈরি হয়েছে। 2050 সালে এই পরিমাণ দ্বিগুণ হবে, অথচ উৎপাদিত প্লাস্টিকের মাত্র 10% রিসাইকেল করা সম্ভব হয়। আর প্রতি বছর 80 লাখ টন প্লাস্টিক সমুদ্রে পড়ে। এরপরও বলবেন এই সমস্যা সমাধান করার মতো? সমুদ্রে আবর্জনার 80%ই প্লাস্টিক, যেগুলো সাগরের পানিতে ভেসে তো থাকেই, সাথে সমুদ্রের গভীরেও থাকে। যে পরিমাণ প্লাস্টিক সমুদ্রে প্রতিদিন পড়ছে, তাতে 2050 সালে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে। এতভাবে প্লাস্টিক বিভিন্ন স্থান ঘুরে সমুদ্রে এসে পড়ে যে এই চক্র ভেদ করা বা বন্ধ করা খুবই কঠিন। প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের কন্টেইনার, প্যাকেজিং ড্রেনের মাধ্যমে স্থানীয় খালে বা জলাশয়ে পড়ে। সেখান থেকে নদীতে, সবশেষ সমুদ্রে হয় প্লাস্টিকের স্থান। মাছ ধরার জাল থেকে শুরু করে সমুদ্রের জাহাজে বা ট্রলারে ব্যবহার করা অনেক কিছুরই স্থান হয় সমুদ্রে। পৃথিবীতে মানুষের কাজে ব্যবহৃত প্রায় 80% প্লাস্টিকই সমুদ্রে পড়ে। সাথে অনৈতিকভাবে ময়লা আবর্জনা বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে ফেলা হয়। পৃথিবীর প্রতিটা সমুদ্রে ঘুরে ফিরে এভাবেই তৈরি হচ্ছে প্লাস্টিকের স্তূপ। ডলফিন আর কচ্ছপের মতো সামুদ্রিক প্রাণী খাবার মনে করে প্লাস্টিক মুখে দিচ্ছে, অনেক সময় খেয়েও ফেলছে। প্লাস্টিক বেশিরভাগ সময় প্রাণীর জন্য বিপজ্জনক, কারণ প্লাস্টিক প্রাণীদেহের ভেতরে ব্লক তৈরি করে, খাদ্যনালী আটকে যায়। প্রাণীগুলো অন্য খাবার খেতেও পারে না, ক্ষুধায় মারা যায়। সামুদ্রিক পাখি, সিল, কচ্ছপ আর তিমির স্বাভাবিক জীবনযাপন খাদ্যচক্র প্লাস্টিকের কারণে ব্যাহত হচ্ছে। আগের তুলনায় অনেক কম সময় বেঁচে থাকছে প্রাণীগুলো। সামুদ্রিক কয়েকটি প্রাণীর ওপরই গবেষণা করা হয়েছে। দেখা গেছে প্লাস্টিকে থাকা কেমিক্যালের কারণে তাদের প্রজনন সক্ষমতা কমে যাচ্ছে। যেহেতু প্রাণীদেহে প্লাস্টিক পাওয়া যাচ্ছে, ঘুরে ফিরে এই প্লাস্টিক আমাদের খাদ্যচক্রে পৌঁছে গেছে। প্লাস্টিক যখন সমুদ্রে পৌঁছে যাচ্ছে, বাতাস, সূর্যালোক আর সমুদ্রের স্রোতের কারণে প্লাস্টিক ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক এখন পৃথিবীর কোনায় কোনায় পাওয়া যাচ্ছে। পানিতে মিশে মাইক্রোপ্লাস্টিক আবার মাটিতে আসছে, মাটির গুণগত মান নষ্ট হচ্ছে। বন্যপ্রাণীর বাস্তুসংস্থান আর খাদ্যচক্রেও ঢুকে পড়েছে প্লাস্টিক। নানা বাধা পেরিয়ে প্লাস্টিক যখন সমুদ্রে পৌঁছে যাচ্ছে, এই প্লাস্টিকের গতি করা তখন খুব কঠিন হয়ে পড়ছে। দ্য ওশেন ক্লিন আপ নামের একটি সংস্থা নতুন প্রযুক্তির উদ্ভাবনে কাজ করছে, যেন সমুদ্র থেকে প্লাস্টিক পরিষ্কার করতে পারে। তাদের লক্ষ্য সমুদ্র থেকে 90% প্লাস্টিক সরিয়ে নেওয়া। কিন্তু প্লাস্টিক যখন মাইক্রোপ্লাস্টিক হয়ে যাচ্ছে, তা সমুদ্র থেকে সরিয়ে নেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। এজন্য প্লাস্টিক দূষণ রোধের প্রথম ধাপ হতে হবে প্লাস্টিক যেন সমুদ্র পর্যন্ত যেতেই না পারে। সেজন্য পৃথিবীর সব দেশের একযোগে কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইকেল ব্যবস্থা উন্নত করতে হবে। তবে শুরুতেই একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো সমুদ্র সৈকতে দেখা মিলল বিরল প্রজাতির চিতাবাঘ হাঙ্গরের একটি দল। ড্রোন দিয়ে দৃশ্যটি ধারণ করেন এক সামুদ্রিক বিজ্ঞানী। ঝাঁকে ঝাঁকে অগভীর জলে সাঁতার কাটে অথবা তীরে ভেসে আসে চিতাবাঘ হাঙর। গায়ে চিতাবাঘের মতো কালো ডোরা কাটা দাগ থাকায় এই প্রজাতির হাঙরকে চিতাবাঘ হাঙর বলা হয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো সমুদ্র সৈকতে সাঁতার কাটতে দেখা যায় বিরল প্রজাতির এই হাঙরের একটি দলকে। দৃশ্যটি ড্রোন দিয়ে ধারণ করেন অ্যান্ড্রিউ নোসাল নামের এক জীববিজ্ঞানী। জীববিজ্ঞানী জানায়, তীরে আসা প্রায় প্রতিটি চিতাবাঘ হাঙর স্ত্রী জাতের এবং প্রত্যেকেই গর্ভবতী। গ্রীষ্মকালে তীরে এসে দল বেঁধে সাঁতার কাটে তারা। প্রজননের সময় হলে তারা অপেক্ষাকৃত উষ্ণ অগভীর জলে চলে আসে। চিতাবাঘ হাঙর হয় নিরীহ, মানুষের ক্ষতিও করে না। মূলত গলদা চিংড়ি, অক্টোপাস, স্কুইড এদের প্রিয় খাদ্য। 2007 সাল থেকে জীববিজ্ঞানী অ্যান্ড্রিউ নোসাল শুধুমাত্র এই প্রজাতির হাঙর নিয়েই গবেষণা করে আসছেন। জিনিয়া শেখ, সময় সংবাদ। নিউজিল্যান্ড সিরিজের বায়োবাবল সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। অস্ট্রেলিয়ার তুলনায় কিছুটা নমনীয় হলেও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশ সতর্ক কিউইরা। বায়োবাবল প্রোটোকলের জন্যই বিকেএসপির প্রস্তুতি ম্যাচ খেলবেন না তারা। এদিকে এই সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল 4টায়। নিউজিল্যান্ডের দর্শকদের কথা মাথায় রেখেই এই সিরিজে ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। যে কোনো সফরের আগে পর্যবেক্ষক দল পাঠানো এশিয়ার বাইরের দেশগুলোর রীতি। আগে নিরাপত্তা পর্যবেক্ষণই ছিল তাদের মূল কাজ, এখন প্রাধান্য পায় বায়োবাবল পরিবেশ। সম্প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে প্রতিনিধি দলের অতি সতর্কতা দেখা গেছে।
একই পথে হাঁটতে যাচ্ছে নিউজিল্যান্ডও। সিরিজের বায়োবাবলের জন্য বিসিবির আয়োজন দেখতে ঢাকায় পা রেখে 3 দিন কোয়ারেন্টাইনে থাকবে কিউই প্রতিনিধি দল। যদিও অজিদের মতো অত চাহিদা নেই তাদের, তাই প্রোটোকলে কিছুটা পরিবর্তন আসতে যাচ্ছে। অস্ট্রেলিয়া টিম একটা চার্টার ফ্লাইটে এসেছিল এবং বর্তমানে নিউজিল্যান্ড টিমের যে প্ল্যান রয়েছে তারা কমার্শিয়াল ফ্লাইটে আসবে। সো সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন তো আসবেই। অস্ট্রেলিয়ার যে প্রসিডিওরগুলো ফলো করে এয়ারপোর্ট থেকে এসছে সেটার মতো হবে না, যেহেতু ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অলমোস্ট যেহেতু খুব ক্লোজলি তারা কাজ করে এবং সেক্ষেত্রে তাদেরও রিকোয়ারমেন্ট হচ্ছে যে অস্ট্রেলিয়াকে যে ধরনের বায়োবাবল এনভায়রনমেন্ট দেওয়া হয়েছিল সেটা দেওয়ার ব্যাপারে তারা আমাদের বারবার বলছেন। অস্ট্রেলিয়া সিরিজে বিসিবির বায়োবাবল ব্যবস্থাপনা আত্মবিশ্বাস যোগাচ্ছে নতুন অতিথিদেরও। তবুও বাংলাদেশের করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না তারা, তাই বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচও বাতিল করতে হয়েছে। যেহেতু এডিশনাল বায়োবাবলের একটা বিষয় রয়েছে, আর একটা ভেন্যুতে করলে সেখানেও একটা বায়োবাবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, সো এই বিষয়গুলোকে তারা একটু ডিসকারেজ করছে। এদিকে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের কোনো খেলা অস্ট্রেলিয়ায় সম্প্রচারিত না হওয়ায় সেদেশের দর্শকরা ম্যাচ দেখতে পারেননি। তবে নিউজিল্যান্ডের দর্শকদের ক্ষেত্রে সেটা হচ্ছে না, বরং তাদের খেলা দেখার সুযোগ করে দিতেই ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে। যেহেতু নিউজিল্যান্ডের সাথে আমাদের একটা টাইম ডিফারেন্স রয়েছে এবং নিউজিল্যান্ডের ভিউয়ারশিপের একটা ব্যাপার রয়েছে, সবকিছু বিবেচনা করে আমরা টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেছি। আমরা সম্ভবত 4টার দিকে খেলা শুরু করার আমাদের পরিকল্পনা রয়েছে। 5 ম্যাচ সিরিজ সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছেন অস্ট্রেলিয়া সিরিজে না খেলা মুশফিক ও লিটন। সঙ্গী হিসেবে পেয়েছেন সৌম্য ও শামীমকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 2 মাসের বিরতি দিয়ে আবারও মাঠে ফিরতে পেরে খুশি ইয়ং টাইগাররা। এইচপি ইউনিটে ক্যাম্পের পাশাপাশি দলের বিপক্ষে ম্যাচ থাকায় নিজেদের স্কিল ডেভেলপমেন্টে কাজের সুযোগ আসায় উচ্ছ্বসিত তারা। তবে বায়োবাবল নিয়ে কিছুটা সংশয় এখনও বিদ্যমান ক্রিকেটারদের মধ্যে, যদিও সেটা নিয়ে না ভেবে নিজেদের পারফরমেন্সে মনোযোগ সবার। ঢাকা প্রিমিয়ার লিগে শেষবার মাঠে নেমেছিলেন সবাই একসঙ্গে। এরপর থেকে বিসিবি ব্যস্ত শুধু জাতীয় দল নিয়ে। বাংলা টাইগার্স, এ টিম, এইচপি বয়সভিত্তিক কোনো দল নিয়েই ছিল না তাদের কোনো পরিকল্পনা। অবশ্য কোভিডের কারণে চাইলেও এখন অনেক কিছু করা সম্ভব হয় না বোর্ডের পক্ষে। করোনা পরিস্থিতিতে বেনিফিট অফ ডাউট একটা তাই পেতেই পারেন তারা, কারণ জাতীয় দলের বাইরেও যে এবার বাকিদের নিয়ে নতুন পরিকল্পনা এঁটেছে ক্রিকেট বোর্ড কর্তারা। ক্যাম্পের পাশাপাশি যেখানে এইচপি দলে থাকা তরুণরা খেলবে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের বিপক্ষে, যার পোশাকি নাম হবে এ দল। ক্যাম্পের পাশাপাশি ম্যাচ খেলারই সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত এইচপি দলের তরুণেরা, কারণ নিজেদের ঝালিয়ে নিতে সিনিয়রদের সঙ্গে খেলার যে কোনো বিকল্প নেই তাদের সামনে। এইচপি টিমে ভালো খেলার খুব ইচ্ছা, আর যে সুযোগগুলো আসবে কাজে লাগানোর চেষ্টা করব। আমাদের প্র্যাকটিস ম্যাচ রয়েছে, প্র্যাকটিস ম্যাচগুলোতে সুযোগ পাই ভালো খেলার ইচ্ছা। ডিপিএলে যে ভেরিয়েশনগুলো আমি ট্রাই করেছিলাম যেগুলো এফেক্টিভ হয় না, এগুলো কীভাবে আরও বেশি এফেক্টিভ করা যায় সেটা নিয়ে বাসায় কাজ করেছি। দলীয়ভাবে ফলাফল বা ক্যাম্পের বাইরেও নিজেদের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে মনোযোগী ক্রিকেটাররা। সবার মাঝেই বিরাজ করছে নিজেদের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ। ম্যাচ খেলে এনজয় করার চেষ্টা করব, এবং যেহেতু আবারও সিনিয়র বাড়িদের সাথে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, তো ওনাদের কাছ থেকে যাতে শিখতে পারি সেদিকে আমার বেশি ফোকাস থাকবে। আর নিজের পারফরমেন্স অবশ্যই চেষ্টা করবো যাতে পারফরমেন্সটা ভালো হয়। এখন ন্যাশনাল টিম নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমি চাই যে এক্সপিরিয়েন্স যত বেশি পারি তত এক্সপিরিয়েন্স গেদার করার চেষ্টা করব। তবে বায়োবাবল পরিস্থিতি কিছুটা ভাবনায় ফেলেছে ক্যাম্পে থাকা ক্রিকেটারদের। দীর্ঘ এতটা সময় বন্দি থাকার অভ্যাস যে নেই কারোই। আসলে বায়োবাবলে থেকে খেলাটা একজন প্লেয়ারের জন্য অনেক কষ্ট, কিন্তু বর্তমান কোভিড সিচুয়েশনে বায়োবাবল মেনে চলা আমাদের উচিত, যেহেতু কোভিড পরিস্থিতি আমাদের খুবই খারাপ। বায়োবাবলে একটা প্রবলেম কি, মাঠের মধ্যে থাকলে সমস্যা নাই, তখন তো প্র্যাকটিস করতে থাকে, সময় ভালো কেটে যায়, কিন্তু হোটেলে আসলেই তখন একটা বোরিংনেস কাজ করে। ক্যাম্প ম্যাচ সবই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কিরগিজস্তানে ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচ হারজিত নয়, সাফের আগে ভালো প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। বাফুফের সভাপতির সাথে আলোচনা শেষে এমনটাই জানিয়েছেন কোচ ড্যামিডে। আসন্ন প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দলে দেখা যেতে পারে কয়েকটি নতুন মুখ। তাছাড়া এফসির অনুমতি সংক্রান্ত জটিলতা না থাকলে বিবেচনা করা হতে পারে বাংলাদেশি পাসপোর্টধারী নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকে। ইংল্যান্ড থেকে ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন আগেই, তবে কোচ জেমিডেকে থাকতে হয়েছে কোয়ারেন্টাইনে। সব নিয়মকানুনের বাধা শেষে বাফুফে ভবনে ইংলিশ কোচ সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে বসলেন লম্বা আলোচনায়।
রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা এসেছে আসন্ন সাফ এবং সেপ্টেম্বরে ফিফা উইন্ডোর ম্যাচ নিয়ে। কিরগিজস্তানে 3 প্রীতি ম্যাচ সামনে রেখে 28 আগস্ট থেকে ক্যাম্প শুরুর কথা জাতীয় দলের, যেখানে জেমির লক্ষ্য হার জিত নয়, সাফের জন্য দলকে যাচাই করা। সভাপতির সাথে ভালো আলোচনা করেছি। সামনের 3 মাসের পরিকল্পনা নিয়ে কথা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। কিরগিজস্তানের প্রীতি ম্যাচে ফলাফল নয়, সাফের জন্য ভালো একটি প্রস্তুতি নিতে চাই, যেখান থেকে আমরা আশা করি সাফে ইতিবাচক কিছু করতে পারবো। যত তাড়াতাড়ি বাংলাদেশে ক্যাম্প শেষ করে আমরা কিরগিজস্তানে যেতে চাই। ইংল্যান্ডে থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে নজর ছিল কোচের। শিগগিরই দেয়া হবে জাতীয় দল, যেখানে নিয়মিতদের পাশাপাশি থাকতে পারেন কয়েকটি নতুন মুখও। দেখুন, আমি 3 বছর এখানে আছি, একই ফুটবলাররা একই ক্লাবে খেলছে। ছুটিতে থাকলেও বিপিএল এ আমি নজর রেখেছি, মোটামুটি দল গুছিয়েছি। সবসময় যাদের দলে দেখেন তারাই থাকবে, ওরা ভালো ছন্দে রয়েছে। তাছাড়া কয়েকজন নতুন ফুটবলারকে দেখা যেতে পারে। বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর আলোচনায় নাইজেরিয়ান এলিটা কিংসলে। বসুন্ধরা কিংসের হয়ে এফসি কাপে খেলতে এখন আছেন মালদ্বীপে। জাতীয় দলে কতটা সম্ভাবনা আছে এই নাইজেরিয়ান বাংলাদেশির? এলিটা কিংসলের ব্যাপারে আমি যতটুকু জানি, এফসি থেকে অনুমতি সংক্রান্ত একটা জটিলতা আছে। এই কদিনে সেই জটিলতা কেটে গেলে সেও একটা অপশন হতে পারে, তবে তাকে আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। সে দলে আসলে ফরওয়ার্ড লাইন শক্তিশালী হবে। সেপ্টেম্বরের শুরুতে 3টি প্রীতি ম্যাচ খেলতে কিরগিজস্তানে যাবে জামাল ভুঁইয়ারা। আর এই মাসের শেষ সপ্তাহে ঘোষণা হতে পারে স্কোয়াড, যেখানে করোনার বিবেচনায় রাখা হতে পারে অতিরিক্ত ফুটবলারও। তারেক হাসান শিমুল, সময়। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 3 মাসের মধ্যে দেশেই সিনোফার্মের টিকা উৎপাদন। চীনের সঙ্গে চুক্তি সই, মাসে উৎপাদন হবে 4 কোটি ডোজ। করোনায় মৃত্যু আরও 174 জনের। এবং আটা, ময়দা, সুজি দিয়ে নকল ওষুধ বানাতেন এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো সারা দেশে। চক্রের 8 সদস্য গ্রেফতার। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।